একটা কথা প্রথমেই জানাই, একটু একটু জোরে বলবেন প্লিজ। হ্যাঁ, আমরা যখন সংগ্রামী যৌথ মঞ্চটা শুরু করেছিলাম তখন একটা জায়গাতে আমরা খুব পরিষ্কার ছিলাম, সেটা হচ্ছে আমাদের নিজেদের শক্তির উপরে। মানে আমাদের ভরসা ছিল যে আমরা আমাদের শক্তি দিয়ে আমাদের অধিকারটাকে মানে পুনরর্জন করতে পারবো, এবং যে অধিকার অর্জন করছে সেটাকে টিকিয়েও রাখতে পারবো। তাই অনেকেই যখন বলেন যে উনি কি করবেন, কি দেবেন, কি আশা দেখছেন, তার থেকে আমরা বরং এটাকে দেখি যে আমরা কতটা কেড়ে নিতে পারছি। মানে আমার এক্ষেত্রে স্বামীজির একটা কথা মনে পড়ে যাচ্ছে যে মায়ের কাছে চাইবে কিরে, মায়ের কাছে কেড়ে নিতে হয়। সেই বীর ভাবটাকে নিয়েই সংগ্রামী যৌথ মঞ্চ এই রাজ্যে এগিয়ে চলেছে, এবং কর্মচারীদেরকে বলছে যে মানে আমরা একদম অন্যয় বিনয় করে বিগত 2 বছর ধরে বলে আসছি যে কারো দয়া দাক্ষিণ্য নয়, বরং সেই বীরভাবটা, যে বীরভাবের কথা একজন বাঙালি গোটা বিশ্বকে শিখিয়ে গেছেন, সেই বীরভাবটা পশ্চিমবঙ্গের কর্মচারী সমাজের মধ্যে ফিরে আসুক। আমরা না বড় বেশি মানে দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভরশীল হয়ে গেছি, আর সেটা হয়ে যাওয়ার জন্যই বকেয়া থাকা 36% মধ্যে যখন 3% দেন, তখনও একটা শ্রেণীর কর্মচারী তারা সবুজ আবির খেলেন, কারণ তারা তাতেই সন্তুষ্ট। এই যে কৃতদাসের মতো মনোভাব, সেখান থেকে কর্মচারীদেরকে বের করার কাজটা আমরা করে চলেছি, এবং এই মনোভাবটা দীর্ঘদিন থেকে হয়ে আসছে। আমরা 2 বছর ধরে বিভিন্নভাবে, আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা পারলে পরেই সহিংস আন্দোলনও করতে পারি, সেই ক্ষমতাও আমাদের আছে, কিন্তু আমরা সেই পথটাতে বিশ্বাস করছি না। আমরা এখনো পর্যন্ত মনে করছি যে গণতন্ত্র মানুষকে যে ক্ষমতাটা দেয় সেটা হচ্ছে প্রতিবাদের ক্ষমতা এবং প্রতিবাদের অধিকার। সেই অধিকারটাকে ভরসা রেখেই এই স্বৈরাচারিণীর বিরুদ্ধে আমরা লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছি। সেখানে কোনো সময় অনশন হয়েছে, কোনো সময় ধর্মঘট হয়েছে, কোনো সময় কর্মবিরতি হয়েছে, কোনো সময় সিটিং ডেমনস্ট্রেশন হয়েছে, আর তার সাথে লাগাতার শহীদ মিনারের পাদদেশে আদালতের অনুমতি ক্রমে আমরা প্রায় 700 দিনের কাছাকাছি হতে চললো আমরা লড়াইটাকে চালিয়ে যাচ্ছি। এই বিগত 3 দিনই, গতকালকেই শেষ হয়েছে, 22 থেকে 24 তারিখ পর্যন্ত নবান্নের কাছে মন্দির তলাতেও আমরা অবস্থান করলাম, এবং তার সাথে নবান্নে গিয়ে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনটা নিলেন আপনাদের হাত থেকে? মুখ্য সচিবের নেওয়ার কথা ছিল, কিন্তু মুখ্য সচিব যেহেতু ছিলেন না, প্রশাসনিক কাজে উনি দিল্লিতে আছেন, সেটা জাস্টিফাইড, অবশ্য কোনো অসুবিধা নেই। ওনার ওএসডি ছিলেন এবং হোম পাওয়ার ডিপার্টমেন্টের কমিশনার ছিলেন। আমরা আমাদের বক্তব্য রেখেছি, জানিয়েছি। পেনশনারদের কথা আমরা বিশেষভাবে বলেছি, অস্থায়ী কর্মচারীদের কথা আমরা বিশেষভাবে বলেছি, এবং তার সাথে এই রাজ্যের তিলে তিলে শেষ হয়ে যাওয়া আপনার আমার বাড়ির শিক্ষিত ছেলেটার কথাটা আমরা বেশি করে বলেছি। বিশ্বাস করুন, আমরা যতটা না চিন্তিত আমাদের ডিএর জন্য বা মহার্ঘ ভাতার জন্য, তার থেকে অনেক অনেক বেশি করে চিন্তিত এই রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, যারা আদতে আমাদের ছাত্রছাত্রীও। আমি একজন শিক্ষক হিসেবে বলছি। মানে এমনও আছে আমার ছাত্রী, সে পিএইচডি করে বসে আছে, একটা মানে কখন একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে রাজ্যের মধ্যে, সে অন্য রাজ্যে পাচ্ছে, কিন্তু সে যেতে চাইছে না তার বাবা মাকে ছেড়ে দিয়ে। মানে তার হাহুতাশটা প্রতিদিন আমাদেরকে যন্ত্রণা। আমি শুধু একজনের কথা উল্লেখ করলাম, এটা কিন্তু আমাদের প্রত্যেকে, মানে আমার এরকম বহু ছাত্রছাত্রী আছেন। পশ্চিমবঙ্গটা আপনি যদি কলকাতার বা যে কোনো শহরের একটু এলিট মানুষরা যেখানে বাস করেন, সেই জায়গাগুলোতে যদি যান, তাহলে দেখতে পাবেন সেখানে শুধুমাত্র যা পড়ে আছে সেটা হচ্ছে যে ফাঁকা বাড়ি, বৃদ্ধ বৃদ্ধা বাবা মা থাকেন, কন্যা সন্তান, তার মানে পুত্র সন্তান সব বাইরে থাকে কাজের জায়গা থেকে, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। আমি যে কথাটা বললাম তারা হচ্ছে একটু এলিট ক্লাসের কর্মী। আবার আপনি মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুরের একদম প্রত্যন্ত গ্রামগুলোতে চলে যান, গোটা গ্রাম ফাঁকা। যারা আছেন বৃদ্ধ বৃদ্ধা, ইয়াং ছেলেদের স্ত্রী, তাদের ছেলে মেয়ে, বাড়ির জোয়ান ছেলেরা সব বাইরে কাজ করতে গেছে। আমরা পার্টিকুলারলি এই কথাটা জিজ্ঞাসা করেছিলাম যে এই কর্মসংস্থানের ক্ষেত্রে এই হাহাকার তৈরির কারণটা আর অন্য কিচ্ছু নয়। পশ্চিমবঙ্গের সরকারি ডিপার্টমেন্টের শূন্য পদগুলোতে স্থায়ীভাবে নিয়োগ করার অনীহা ছাড়া অন্য কিছু নয়। এই জায়গাটাকে আমরা ধরার চেষ্টা করছি, এবং একজন সাংবাদিক হিসেবে আপনাকেও একটা রিকোয়েস্ট করবো, আমরাও চেষ্টা করছি যে প্রত্যেক দিন হাওড়া স্টেশন সহ, শিয়ালদা স্টেশন সহ যে কোনো স্টেশনে, যে স্টেশনের উপর দিয়ে এক্সপ্রেস ট্রেনগুলো অন্য রাজ্যে যায়, সেই ট্রেনগুলোতে একটু দাঁড়ান, দেখুন ইয়াং ছেলেরা কিভাবে পাড়ি জমাচ্ছে অন্য রাজ্যে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা তো এত খারাপ নয় যে এখানে একজন রাজমিস্ত্রি সে 400 টাকা বেতন পাবে, সে ঝাড়খণ্ডে কাজ করতে গেলে 800 টাকা বেতন হবে। আসলে মানে লেবার এবং তার ক্ষেত্রে একটা ক্রাইসিস সৃষ্টিটা অমিত মিত্র করেছিলেন, খুব পরিকল্পিতভাবে করেছিলেন। এই করার মধ্যে দিয়ে যেটা হয়েছে, আজকে মোটামুটি বাঙালি জাতি একটা সস্তার শ্রমিকে পরিণত হয়েছে। আমাদের লড়াইটা হচ্ছে কিন্তু এই জায়গা থেকে, বাংলাকে সস্তার শ্রমিকের মানে পরিণত হওয়ার থেকে রক্ষা করা,
বাংলাকে বৃদ্ধাশ্রম হওয়া থেকে রক্ষা করা, এবং এই যা কিছু হচ্ছে এর মূল কারণ হচ্ছে একটা মানে লাগামহীন প্রশাসনিক দুর্নীতি। এই প্রশাসনিক দুর্নীতি থেকে বের করে নিয়ে আসা, আমাদের ডিএ না পাওয়া বলুন, ইয়াং ছেলেদের চাকরি না পাওয়া বলুন, ছাত্রছাত্রীদের উপযুক্ত শিক্ষা পরিকাঠামো না পাওয়া বলুন, বয়স্ক বৃদ্ধ মানুষের উপযুক্ত সরকারি স্বাস্থ্য পরিকাঠামো না পাওয়া বলুন, এই সমস্ত কিছুর সাথে যদি যেটা যুক্ত আছে সেটা হলো এই রাজ্যের মানে প্রধান প্রশাসকের লাগামহীন দুর্নীতির মানসিকতার বহিঃপ্রকাশের ফল। এবং আমাদের লড়াই, এবং আপনার মাধ্যমে এই লড়াইটা মানে পূর্ণোদ্যমে জারি রাখবেন, তাই তো? একদমই, মানে মাঝপথে ছেড়ে দিয়ে আমরা যাচ্ছি না। এখানে আবার সেই স্বামীজির কথাতেই আসছি যে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত থেমে যেও না। এবং এরপর তো আরো বড় বড় আক্রমণ আপনাদের উপর আসবে, সেটা আশঙ্কা করাই যায়। আদালতের প্রোটেকশন নিয়ে আপনারা লড়াইটা করছেন, কিন্তু গ্রাসরুট লেভেলে বিভিন্ন পকেটে পকেটে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের যারা সদস্য রয়েছেন তাদের ওপর বিভিন্ন ধরনের চাপ আসবে। আমি সম্প্রতি দেখছিলাম সম্ভবত এক ব্যক্তিকে ট্রান্সফার করা হয়েছে, সুবীর সাহা, উনি কি আপনাদের? হ্যাঁ, লড়াইটা আসলে শুরু হয়েছিল কখন থেকে জানেন তো? যখন থেকে গত বছর ধর্মঘট হলো তারপর থেকে এটা শুরু হলো। আমাদের মধ্যে থাকা একজন একটা সংগঠনের, তিনি আবার ডিএ মামলারও পার্টি, তো তিনি প্রস্তাব দিলেন আর আন্দোলন করে কিছু হবে না, সব টাকাগুলো আমাকে দিয়ে দেওয়া হোক, আমি মানে মামলা করেছো। তার আগে কিন্তু তাকে প্রায় 20 লাখ টাকা মতো আমরা তুলে দিয়েছিলাম। আচ্ছা, ডিএ মামলাতে তিনি একজন ভালো লয়ারও দাঁড় করাননি। তারপরে আইনজীবী নন, তিনি মামলাকারী সংগঠন আর কি, আমি নাম বলছি না। তারপরে তিনি সরকারের মন্ত্রী ব্রাত্য বসুর সাথে মিটিং করলেন, তার সাথে আরো অনেক আমাদের মধ্যে থাকা পলিটিক্যাল দলের কর্মচারী সংগঠন, তারা মিনার্ভা থিয়েটারে 9 নম্বর রুমে বসে ব্রাত্য বসুর সাথে মিটিং করে ছক সাজালেন যে ভাস্কর ঘোষের বিরুদ্ধে মামলা করতে হবে, এবং আমার বিরুদ্ধে মামলা হলো যে আমি নাকি কয়েক কোটি টাকা মেরেছি। যদিও সেটা মানে বাস্তবিক আমার কোথাও কিছু নেই, এবং এখনো পর্যন্ত নিয়মিত আমার একটাই মাত্র ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টে নিয়মিতভাবে রাজ্য সরকার স্টেটমেন্ট চেয়ে পাঠায় আমার ব্যাংক থেকে, মানে সিটি সেন্টার স্টেট ব্যাংকে হচ্ছে আমার অ্যাকাউন্ট। তা তারা কিছু পেলেন না। আমি যেটা একটু স্পেসিফিক প্রশ্ন করছি, না আমি ওই জায়গাটাতে আসছি দাদা, যদি একটা সময় থাকে। হ্যাঁ বলুন। তারপরে পলিটিক্যালি প্রচুর মামলা হলো, এরপরে বদলি শুরু হলো। তার আগে 27 সেপ্টেম্বরের নবান্ন অভিযানের পরে আমরাই সব থেকে বেশি আক্রান্ত হলাম। আমাদের শুভঙ্করকে জেল হলো, তাকে সাসপেন্ড করা হলো, তার বিরুদ্ধে আমরা মামলা করলাম। সেই মামলা একটা দিনের শুনানিতেই আমরা স্যাট থেকে উড়িয়ে দিলাম পুরো। স্যাটের বিচারপতি সেটাকে রায়টাকে রিজার্ভ রেখেছেন। আমাদের আরেক কনভেনার শ্রীবাস্তবাড়ি, তিনি কারিগরি শিক্ষা দপ্তরে পোস্টিং ছিলেন, এবং যে পোস্টে চাকরি করেন তার থেকে লোয়ার পোস্টের মানে অফিসারের আন্ডারে তাকে কাজ করতে পাঠানো হলো কলকাতা থেকে সুদূর পেডংয়ে শ্রীবাস্তবাড়িকে। এরপরে এলো সুবীর সাহা, আমাদের আরেক নেতৃত্ব, তাকে হুগলির ধনিয়াখালী থেকে পাঠানো হলো সুখিয়া পুকুরিতে। আলিপুরদুয়ার না দার্জিলিং, শিলিগুড়ি? না, ওটা হচ্ছে সুখিয়া পুকুরি, মানে সান্দাকফু যেখানে আছে, সান্দাকফু একদম গোড়ার জায়গা আর কি সুখিয়া পুকুরি, একদম সিকিম বর্ডার প্রায়, ওটা সিকিম বর্ডার। হ্যাঁ, এই হচ্ছে পরিস্থিতি। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। শুভঙ্করের মামলা আমরা জেতার মুখে, সুবিধার মামলা শুনানি করবে না বলে স্যাট বলে দিল যে আমরা বেঞ্চ বসাবো না 17 দিন, এবং এই মামলাগুলোকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা হাইকোর্টে মুভ করে সেই মামলাকে চ্যালেঞ্জ করে সেই মামলা শুনতে তো বাধ্য করিয়েছি, উপরন্তু সুবীর সাহার মামলার উপর এখন আপাতত স্টে পড়ে আছে। একটা কথা বলুন তো, ডিএ আপনারা আদায় করে ছাড়বেনই? মানে অন্যান্য রাজ্যে যা মানে যে পরিমাণ ডিএ পান বা কেন্দ্রীয় হারে যে ডিএটা পাওয়া হয়, সেই ডিএটা কি মানে সেই ব্যাপারে কি আপনি কনফিডেন্ট? একদমই, মানে এটা নিয়ে যদি কত শতাংশের নিশ্চয়তা বলছেন তাহলে বলবো 100% নিশ্চিত আদায় করবই, আজকে হোক বা কালকে। কিন্তু আমাদের লড়াইটা শুধুমাত্র তো ডিএ নিয়ে নয়, ডিএ পেলে পরেই আমাদের সব আন্দোলন শেষ হয়ে যায় না। কারণ এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য, যে ছেলে মেয়েগুলো জায়গায় জায়গায় বসে আছে, তাদের জন্য যতক্ষণ পর্যন্ত না সরকারি চাকরির স্বচ্ছতার সাথে নিয়োগের রাস্তাটা খুলতে পারছে, ততক্ষণ পর্যন্ত লড়াইয়ের মানে কোনো কিছুই হয়নি বলে মনে করবো। কালকের দিনে যদি ডিএ দিয়েও দেয়, তবুও লড়াইটা কিন্তু অসম্পূর্ণই থাকবে। মানে 700 দিনে নতুন করে জার্নি শুরু করছেন, তাই তো? নতুন উদ্যোগ প্রতিদিনই আমরা নতুন করে লড়াইটাই শুরু করি। মানে প্রতিদিনই দেখি যে একটা সরকারি একটা প্রতিষ্ঠান, যে সরকার কোনো আইন মানে না, কোনো গণতন্ত্র মানে না, কোনো প্রতিষ্ঠানকে মানে না, কোনো সংবিধান মানে না,
তার বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে প্রতিদিনই নতুন করে লড়তে হবে, কারণ আমরা জানি যে প্রতি মুহূর্তেই তিনি আমাদের উপর আক্রমণ করার জন্য উদ্যত হয়ে আছেন। বাদশাহবাবু অনেক ধন্যবাদ, অনেকক্ষণ আপনাকে বিরক্ত করলাম। 700 দিনের পর নতুন উদ্যমে আপনারা নামুন, আমরা সঙ্গে থাকবো অবশ্যই।